রাজ্য সরকারের কাছে যে প্রশ্ন, আপনি জয়নগরে দিতে পারছেন, ফারাক্কায় দিতে পারছেন 60 দিনে 62 দিনে বিচার, কেন আরজি করে দিতে পারছেন না? নতুন করে আবার এখানে ধর্ণা মঞ্চে বসতে হলো এবং সবাই জেনে গেছে যে আমাদের সন্দীপ ঘোষ নিরপেক্ষ বলুন নানা কর্মকাণ্ডে জড়িত থাকার পরও সিবিআই সেই চার্জশিট দিতে পারেনি। কি বলবেন এটাকে নিয়ে যে সেটিং তত্ত্ব বারবার উঠে আসছে? এই কথাটাই আমরা ঠিকই ধরেছেন যে এইটার জন্যই আমরা যেটা দেখছি যে সিবিআইকে আমাদের চার্জশিট সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে দেওয়া হলো না। কারা দিতে দিল না? না আমাদের রাজ্যের শাসক এবং কেন্দ্রের শাসক, তাদের যে গোপন আতাত রাজনৈতিক বোঝাপড়া, সেইটা হচ্ছে যে হস্তক্ষেপ করলো এবং সিবিআইকে তারা সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিতে দিল না। তার ফলে একদিকে আইনের ফাঁক বলে যেমন সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডল তাদেরকে তারা বের করে নিয়ে এলো, আর হচ্ছে যে বাকি যে অপরাধী যাদের নাম বললেন তাদের হচ্ছে যে তাদেরকে নতুন করে জেল যাত্রা আপাতত ঠেকিয়ে রাখলো। এখন এইটাই আমাদের প্রতিবাদ, এখানে অবস্থানে বসতে হলো এইটার প্রতিবাদে যে কেন্দ্রের শাসক এবং রাজ্যের শাসক উভয় শাসকের বিরুদ্ধে আমাদের হচ্ছে এই যে সেটিং, এই যে গোপন আতাত, এটার এই করে যে বিচার প্রক্রিয়াটাকে বিলম্বিত করছে সেইটার বিরুদ্ধে একটা প্রতিবাদ। আর সরকার অনুমোদন দিচ্ছে না সুপ্রিম কোর্ট বলছি সন্দীপ ঘোষের বিরুদ্ধে সিবিআই এর যে দুর্নীতি মামলায় যে চার্জশিট সেটা জমা দেওয়ার ক্ষেত্রে অনুমোদন দিচ্ছে না। সুপ্রিম কোর্টে গিয়ে তুতু ম্যায় খেলছে রাজ্য সরকারের কৌশলী আর সিবিআইয়ের কৌশলী। এরা বলছে অনুমোদন চেয়েছি পাইনি, ওরা বলছে চাইনি। আমরা বলছি অচল অবস্থার অবসান ঘটাও, অবিলম্বে অনুমোদন দাও, চার্জশিট জমা পড়ুন। এইটা যেমন এই দুটো দাবিতে আমরা আপাতত অবস্থান করছি। কিন্তু সামগ্রিকভাবে যা বিষয় যদি দেখছেন সেটা হচ্ছে যে এদেরকে এই দুষ্কৃতীদের অপরাধী তালিকায় আমার ইচ্ছে ফারাক্কা জয়নগরে বিচার হয়ে গেল, কিন্তু এখানে কেন এত সময় লাগছে? কারণ ফারাক্কা জয়নগরে শাসক ঘনিষ্ঠ কোনো প্রভাবশালী লোক যুক্ত ছিল না। আর আরজি করে ঘটনায় যেহেতু শাসক ঘনিষ্ঠ প্রভাবশালীরা অপরাধী তালিকায় রয়েছে, সেই জন্য হচ্ছে যে এখানে তাদেরকে আড়াল করার চেষ্টা হচ্ছে, পুরো প্রশাসন নেমে পড়ে তাদের আড়াল করার চেষ্টা করেছে। সেই জন্য বিচার প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। এবং এই দুই শাসক, কেন্দ্রের শাসক রাজ্যের শাসক, এদের যে বোঝাপড়া, এতে বারবার রাজ্যের শাসক যত পদে পড়ে ততবার কেন্দ্রের শাসক তাদেরকে বাঁচানোর জন্য সিবিআইকে পাঠিয়েছে, যাতে রাজ্যের করা বা কলকাতা পুলিশের করা বা রাজ্য প্রশাসনের করা যে তদন্তের নাটক তাতে শিলমোহর দেওয়া যায়, সেই জন্য সিবিআইকে ব্যবহার করা হয়েছে। আপনি বললেন রাজ্য সরকারের ঘনিষ্ঠ, রাজ্য সরকার তো এটা জয়নগর বা যাই বলুন অন্যান্য জায়গাগুলো রাজ্য সরকার এটাকে সাফল্য বলে তার প্রচার করছে। হ্যাঁ, তো বলছি তো যে ওখানে কেন রাজ্য সরকারের কাছে যে প্রশ্ন, আপনি জয়নগরে দিতে পারছেন, ফারাক্কায় দিতে পারছেন 60 দিনে 62 দিনে বিচার, কেন আরজি করে দিতে পারছেন না? তার কারণ হচ্ছে যে আরজি করে আপনাদের ঘনিষ্ঠ প্রভাবশালী লোকরা যুক্ত আছে, তাদেরকে আড়াল করার জন্য প্রথম থেকে তথ্য প্রমাণ লোপাট করা থেকে শুরু করে সব কিছুতে সাহায্য করেছে প্রশাসন। সেই জন্যই পুলিশের ডেপুটি কমিশনার নর্থ, একজন আইপিএস অফিসার, তিনি নির্যাতিতার মায়ের হাতে টাকা গুঁজে দিতে গিয়েছিলেন, ঘুষ দিতে গিয়েছিলেন, তখনও মেয়েটির দেহ দাহ হয়নি, তখন যে হচ্ছে মুখ বন্ধ করে নিন। কেন গেছিলেন? কার দৌত্য করতে গেছিলেন? কার দৌত্য করতে হচ্ছে যে কার নির্দেশে ডিসি সেন্ট্রাল উনি হচ্ছে যে একজন অপরাধীর নাম হচ্ছে ছবি ক্রপ করে তাকে পুলিশের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে চালানোর চেষ্টা করলেন। কার নির্দেশে? সব মানুষ সব বোঝেন, সব দেখছেন। ফলে কেন জয়নগর আর ফারাক্কার সঙ্গে আরজি করের তফাৎ? এই জন্য যে সমাজ বিরোধীরা বলছে না কেউ যে জয়নগর করে দেবো, ফারাক্কা করে দেবো বলছে না, কিন্তু গিয়ে বলছে আরজি করে দেবো। বিভিন্ন হাসপাতালে রাত্রিবেলায় কর্মরতা মহিলা চিকিৎসক, স্বাস্থ্যকর্মী তাদেরকে বলছে আরজি করে দেবো। কারণ আরজি কর ব্যাপারটা আলাদা কিছু আছে। আলাদা কি? এটাই যে হচ্ছে খুন ধর্ষণ ছাড়াও পুলিশের সাহায্য নিয়ে তথ্য প্রমাণ লোপাট করে দেওয়া যায়, যাতে হচ্ছে আসল অপরাধীকে খুঁজে পাওয়া না যায়। সেই জন্যই আরজি কর মডেল, সমাজে নতুন অপরাধের মডেল, এটা প্রশাসন উপহার দিয়েছে সমাজ বিরোধীদেরকে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য আপনাদের এক সময় এখানে চার্জে ছিলেন, তিনি বলেছেন যে সিবিআই এর যা কার্যকলাপ তাতে সাধারণ মানুষ একসময় আইন হাতে তুলে নেবেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে এইভাবে যদি চলতে থাকে, যদি হচ্ছে যে রাজ্য সরকারের উপর মানুষ ভরসা না করতে পারে, কেন্দ্র সরকারের উপর ভরসা না করতে পারে, বিচার ব্যবস্থা আস্থা হারায়, তাহলে তো দেশের নৈরাজ্য নেমে আসারই কথা, কিন্তু সেটা কাম্য নয়। ফলে হচ্ছে যে আমরা যারা গণতন্ত্রপ্রিয় মানুষ, আমরা শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনের পথে যেতে চাইছি, কিন্তু রাজ্যের পুলিশ শুধুমাত্র অপরাধীদের সাহায্য করছে, চোরেদের সাহায্য করছে,
করছে তাই নয়, তারা নাগরিকদের শত্রু মনে করছে, সেই জন্য নাগরিক আন্দোলনে প্রথম থেকে বাধা সৃষ্টি করছে, অপরাধ ঘটতে দিচ্ছে অবাধে, আর বাধা সৃষ্টি করছে না প্রতিবাদ, যেটা সংবিধান আমাদের এই অধিকার দিয়েছে যে রাইট টু প্রোটেস্ট বা প্রতিবাদ করবার অধিকার, শান্তিপূর্ণ উপায়ে প্রতিবাদ করবার অধিকার আমাদের দিয়েছে। আমরা সেটা যখন প্রয়োগ করতে যাচ্ছি তখনই বাধা দিচ্ছে। এর আগে দোয়ের কার্নিভালে বাধা সৃষ্টি করেছিল, আপনারা জানেন, আদালতে ছুটতে হয়েছিল। এই প্রতিবাদ এখানেও হচ্ছে যে আমাদের আদালতে গিয়ে অনুমতি আনতে হয়েছে এবং তারপরে পুলিশ অসহযোগিতা করছিল। ফলে এই যে পুলিশের ভূমিকার যে পরিবর্তন হয়ে গেছে গত প্রায় 10 বছরে 12 বছরে, যে হচ্ছে তারা চোরেদের শত্রু হওয়ার কথা চোরেদের বন্ধু হয়ে গেছে, অপরাধীদের বন্ধু হয়ে গেছে, আর নাগরিকদের বন্ধু হওয়ার কথা নাগরিকদের শত্রু হয়ে মনে করছে, তারা নাগরিকদের সঙ্গে শত্রুতা করছে। ফলে হচ্ছে নৈরাজ্যের একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। এই নৈরাজ্যের দিকে রাজ্যকে ঠেলে দেবার দায় রাজ্যের শাসক, কেন্দ্রের শাসক উভয়। সুবর্ণদা, আর একটা কথা জিজ্ঞাসা করব, যেখানে দাঁড়িয়ে আপনাদের লাখো লাখো কেন কোটি মানুষ আপনাদের সমর্থন জানিয়েছিলেন, আজকে দাঁড়িয়ে সেখানেও কিছুটা হলেও ভাটা পড়েছে, সেখানে কি কোথাও কিন্তু সাধারণ মানুষ তো বিচার চাইছেন, এটাকে তো অস্বীকার করাই যাবে না। সাধারণ মানুষের ক্ষোভ বিদ্বেষ যাই বলুন সেটা আছে, সেটাকে একসাথে আনা যাচ্ছে না কেন? না দেখুন, আমাদের হচ্ছে যে আন্দোলনটা আপাতমস্তক রাজনৈতিক আন্দোলন, কিন্তু অদলীয় আন্দোলন, এটাও তো মানবেন। কোনো দলীয় ঝান্ডার ছোঁয়া আমরা লাগতে দিইনি আমাদের আন্দোলন। ফলে যেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো যেভাবে আন্দোলন করে তার সেই আন্দোলনের সাথে এই আন্দোলনে কিছু তফাৎ থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু সামগ্রিকভাবে যদি দেখেন, আমাদের রাজ্যের মানুষ, সাধারণ মানুষ কিন্তু আমাদের সঙ্গে রয়েছে। আগে আমরা কলকাতাতেই বড় বড় কেন্দ্রীয় কর্মসূচি করতাম, এখন কিন্তু জেলায় জেলায় আমরা অভয়া মঞ্চ তৈরি করেছি। কোচবিহার থেকে শুরু করে বর্ধমান, মিদনাপুর কোথায় করিনি, এবং জেলায় জেলায় কর্মসূচি হচ্ছে। আজকেই যদি বলে যে আজকে একাধিক জায়গায় কর্মসূচি হচ্ছে, গতকাল একাধিক জায়গায় কর্মসূচি হচ্ছে। আমরা সব মানুষকে বলছি না যে এখানে চলে এসে কর্মসূচি, স্থানীয় মানুষের অংশগ্রহণ তাতে বেশি পাওয়া যায়। সেই কর্মসূচি চলছে, তার সঙ্গে কেন্দ্রীয় কর্মসূচিও চলছে এবং এটা চলবে। এখন রাজনৈতিক দল যারা রয়েছে তারা যদি হচ্ছে যে তাদের ভূমিকা পালন করেন, কিন্তু রাজনৈতিক দলের তো ভূমিকা দেখছেন, আমাদের এখানে প্রধান বিরোধী দল যারা কেন্দ্রের শাসক দল, তাদের কি ভূমিকা এই পুরো আন্দোলনে? কোথায় তারা বরং হচ্ছে রাজ্য সরকারের সঙ্গে সুর মিলিয়ে তারা আন্দোলনকারীদের হেয় করবার জন্য, জনসমক্ষে হেয় করবার জন্য তারা ব্যস্ত। তারা নিজেরা কোনো আন্দোলন করলো না। কোনোদিন একটা ছাত্র সমাজ বলে আন্দোলন করেছিল 27শে আগস্ট, কি একটা তুলকালাম করলো, তার নাম নিশান কোথাও শুনিনি। প্রধান বিরোধী দল তাদের তো দায়িত্ব ছিল, তারা আন্দোলন করেনি, তাদের রাজনৈতিক দায়িত্ব তারা পালন করেনি। তার কারণ হচ্ছে যে তাদের উপরতলায় যে সেটিং হয়ে রয়েছে কেন্দ্রের শাসক রাজ্যের শাসকের গোপন বোঝাপড়ায়, তাতে রাজ্যের শাসক বিপদে পড়ুক এইরকম কোনো আন্দোলন কেন্দ্রের শাসক তথা আমার রাজ্যের প্রধান বিরোধী দল তারা করবে না। বাকি রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে যারা রয়েছে তারা যদি এই সময়ে তাদের ভূমিকা পালন করতে পারে, তাহলে মানুষকে আরো বেশি সংগঠিত তারা করতে পারবে রাজনৈতিকভাবে। গত দুদিন আগে যখন সাক্ষ্য গ্রহণ করা হচ্ছিল তীর্থঙ্কর ঘোষের এজলাসে শিয়ালদা কোর্টে, এরকম হয়েছে যে সিবিআই এবং কলকাতার আমাদের রাজ্য সরকারের পিপি সেই অভয়ার বাবা মার সাক্ষ্য গ্রহণে বাধা দিয়েছেন। না, বাবা মায়ের সাক্ষ্য গ্রহণে বাধা দিয়েছেন এরকমটা নয়। যেটা হচ্ছে যে বাবার সাক্ষ্য নিয়েছে কিন্তু কোর্ট মায়ের সাক্ষ্য নেয়নি। ফলে যেটা হচ্ছে কোর্টের বক্তব্য হচ্ছে যে রিপিটেটিভ উইটনেস হবে, মানে একই, যেহেতু বাবা মা একসাথেই বাড়ি থেকে মৃতদেহ দেখার জন্য এসেছিলেন, একসাথেই মৃতদেহ দেখেছেন, ফিরে গেছেন, দাহের সময় একসাথে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল, তাদেরকে একসাথে সিবিআই গিয়ে একসাথে তাদেরকে রিপোর্ট করেছে। ফলে মা আলাদা আর কি বলবে, এটা তাদের বক্তব্য। কিন্তু মায়ের বক্তব্য হচ্ছে আমি তো একটা আলাদা মানুষ, তাহলে আমার সাক্ষ্য নেওয়া কেন হবে না? আমি বাড়তি দুটো কথা বলতেই পারি, যেটা হয়তো বাবা বলার সময় ভুলে গেছিলেন, এমন হতেই পারে। ফলে আমার সাক্ষ্য নেওয়া হোক, এইটাই তিনি দাবি মানে হাইকোর্টের কাছে অ্যাপিল করেছেন। শেষ প্রশ্ন হচ্ছে, কতদিন এই আন্দোলন চলবে এইখানে বসে ধর্ণা মঞ্চ? যতদিন না সুবিচার ছিনিয়ে আনতে পেরেছি আমরা, যতদিন না পশ্চিমবাংলায় ন্যায় বিচারের, সামাজিক ন্যায় বিচারের একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যতদিন না দুর্নীতির শিকড় উৎপাটন করা গেছে, যতদিন না গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করা গেছে, ততদিন অবধি এই আন্দোলন চলবে। অসংখ্য ধন্যবাদ।